আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি খুবই দুঃখিত আগের লাইভটি ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য। এজন্যই আসলে আমার লেট হচ্ছিল আসতে, যে আজকে নেট খুব প্যারা দিচ্ছে। যাই হোক, তোমরা সবাই চলে আসো ক্লাসটিতে এবং আমরা খুব দ্রুত ক্লাসটি শুরু করে ফেলছি। তাহলে তোমরা সবাই এক্ষুনি ক্লাসটিতে চলে আসো এবং আশা করছি আজকে নির্বিঘ্নে আমরা ক্লাসটি করতে পারবো। যারা যারা আমাকে মেনশন দিচ্ছিলে তারা এখন এই লাইভটিতে জয়েন করে ফেলো এবং তোমরা কে কোথা থেকে জয়েন করেছো আমাকে সেটাও একটু জানিয়ে ফেলো আবার একটু কষ্ট করে। তাহলে আমরা আজকের এই লাইভ ক্লাসটি শুরু করে দিচ্ছি এবং তোমাদের কাজ হচ্ছে এই লাইভ ক্লাসটি শেয়ার করা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন টাইমলাইনে। এর ফলে আমি জানতে পারবো যে কে তোমরা কিভাবে ক্লাসটি করতে পারছো, সবাই জানতে পারছো কিনা, ক্লাসটি সম্পর্কে বুঝতে পারছো কিনা। তাহলে হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটি পরীক্ষা হবে চ্যাপ্টার 3 এর উপরে। এখন চ্যাপ্টার 3 এর উপর পরীক্ষাটা আমরা পরীক্ষার লিঙ্কটা আমি তোমাদেরকে 4টার দিকে দিয়ে দিব, যেহেতু আমরা এখন লাইভ ক্লাসটা করছি। এই কথাটা তো আমি আবারও কমেন্টে সবাইকে বলে দিব যারা যারা এখন জয়েন করতে পারোনি, এবং তোমরা সবাই জয়েন করে ফেলো। তাহলে আমি দেখে নিচ্ছি যে কে কে তোমরা জয়েন করেছিলে। এবং তোমাদের যেসব বন্ধুরা মিস করে ফেলেছিল তাদেরকেও একটু কমেন্ট করে মেনশন দিয়ে জানিয়ে দাও, যাতে আমরা ক্লাসটি ঠিকমতো করতে পারি। পেয়ে গেছি। আচ্ছা, আর হ্যাঁ, লাইক কিন্তু করতে হবে লাইভে। তাহলে আমরা কি পড়ছিলাম? বাজারের কথা বলছিলাম, যে আজকে আমরা বাজার নিয়ে পড়বো। তো তোমরা সবাই কমেন্ট করতে করতে আমি বলে ফেলি আবারও যে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বাজারের ধারণা, প্রকারভেদ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, ফার্ম ও শিল্প, ভারসাম্য অর্থাৎ ফার্ম ও শিল্পের ভারসাম্য, বিভিন্ন প্রকারের বাজারে যে লাভ ক্ষতিগুলো হয়ে থাকে সেই লাভ ক্ষতিগুলো সম্পর্কে আজকে আমরা জানতে পারবো। এবং তোমরা ঠিকমতো ক্লাসটি করতে পারছো কিনা সবাইকে একটু জানিয়ে ফেলো কষ্ট করে। আচ্ছা, তাহলে আজকে আমরা প্রথমেই আসছি বাজারের ধারণায়, অর্থাৎ বাজার বলতে কি বোঝায়। আমরা জানি যে আমাদের ফরাসি অর্থনীতিবিদ মানে হচ্ছে যে তিনি জন্মগতভাবে ফ্রান্সের অধিবাসী। আচ্ছা, তো ফরাসি অর্থনীতিবিদ কুর্নট বলেছিলেন যে বাজার বলতে আমরা মূলত কি বুঝে থাকি। আমরা মূলত বাজারকে স্থানভাবে কল্পনা, অর্থাৎ আমরা ভাবি যে বাজার বলতে আমরা আমাদের এলাকার বাজারকে বোঝাই, কিংবা নিউ মার্কেট, গাউসিয়া এই টাইপের, মানে স্থানটাকে বোঝাচ্ছি। কিন্তু কুর্নট বলেছেন যে বাজার বলতে আমরা কোনো স্থানকে বোঝাই না। তাহলে বাজার বলতে কি বোঝায়? বাজার বলতে বোঝায় একটি প্রক্রিয়া। কি প্রক্রিয়া এবং কেমন প্রক্রিয়া সেটা জানার জন্য আমি আবার একটু কমেন্টগুলো দেখে নিই যে তোমরা কে কে জয়েন করেছো। আচ্ছা, অর্পা জয়েন করে ফেলেছে, আকিব মোহাম্মদ আব্দুল্লাহ, সে গত ক্লাসে আমাদের ক্যাপ্টেন হয়েছিল, আয়েশা সিদ্দিকা, শিমু জয়েন করেছে, আব্দুল আজিজ হাওলাদার, তারপর হচ্ছে জয়েন করেছে শুভ, জয়েন করেছে আকরাম হোসেন চট্টগ্রাম থেকে, মোহাম্মদ মুরাদ উদ্দিন চিটাগাং থেকে। এবং তোমরা অনেককে কম মেনশন করে জানিয়ে দিচ্ছ, এটা খুবই ভালো। এবং আমি দেখতে চাই যে তোমরা সবাইকে জানিয়ে দিচ্ছ আস্তে আস্তে। আচ্ছা, তোমরা এখন চলে যাই, কোথায় ছিলাম আমরা? কুর্নট বলেছেন বাজার বলতে একটি প্রক্রিয়াকে বোঝানো হয়। কি প্রক্রিয়া? সে এমন একটি প্রক্রিয়া যেখানে ক্রেতা ও বিক্রেতার মাঝে একটি অবাধ সংযোগ ঘটে। অবাধ সংযোগ মানে কি? মানে হচ্ছে তোমার সাথে আমার এই যে একটা পারস্পরিক কথা বলা হচ্ছে, অর্থাৎ তোমরা কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি, আবার আমি কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ। মানে হচ্ছে এখানে কোনো তৃতীয় কোনো ব্যক্তি নেই, অবাধ একটা সংযোগ ঘটছে, সরাসরি কানেকশন ঘটছে, ডিরেক্ট কানেকশন ঘটছে। এই যে ক্রেতা এবং বিক্রেতার মাঝে একটি অবাধ সংযোগ ঘটে থাকে ক্রেতা ও বিক্রেতার মাঝে, এবং এই অবাধ সংযোগের ফলে দ্রব্যের দাম সহজে এবং দ্রুততার সাথে সমান হয়। অর্থাৎ
ক্রেতা ও বিক্রেতা নিজেদের মধ্যে পারস্পরিকভাবে আলাপ আলোচনা করেন, তাদের চাহিদা ও যোগান অনুযায়ী দাম বলেন এবং সেই দামের মধ্যে দর কষাকষির মাধ্যমে তারা একটি নির্দিষ্ট দামে এসে পৌঁছান, যেখানে ক্রেতারও কোনো লস হয় না বা ক্ষতি হয় না এবং বিক্রেতারও কোনো ক্ষতি হয় না। অর্থাৎ তারা অবাধ সংযোগের মাধ্যমে দ্রব্যের এমন একটি দামে এসে পৌঁছান খুবই দ্রুত এবং সহজে, যেখান থেকে তাদের দুজনেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে পূর্ণর বাজার বলেছেন। তাহলে এখন আমরা আরেকবার ক্লিয়ার হয়ে পড়ি। আচ্ছা, হ্যাঁ, আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছে। মোশাররফ হোসেন ঠিক উত্তর দিয়েছে, ক্রেতা ও বিক্রেতার মধ্যে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে। এটা কোন আচ্ছা আচ্ছা, আনিকা হোসেন ঢাকা যাত্রাবাড়ি থেকে সবাইকে মেনশন করা হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু জয়েন করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা কি বলেছিলাম যে কুর্নর বাজার বলতে কোনো স্থানকে নয় বরং একটি প্রক্রিয়াকে বোঝান, যার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি অবাধ সংযোগ ঘটে এবং এই সংযোগের ফলে দ্রব্যের দাম সহজে ও দ্রুততার সাথে সমান হয়। এই যে পুরোটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হলো বাজার। এখন এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের বিভিন্ন অঞ্চলে হতে পারে বা একই অঞ্চলের বিভিন্ন জায়গায় হতে পারে। এই যে বিভিন্ন জায়গায় এই প্রক্রিয়াটা ঘটছে, এই জন্যই বাজার বলতে কোনো স্থানকে নয় বরং একটি অঞ্চলের সমগ্রটিকে বোঝায়, যেখানে এই প্রক্রিয়াটি সংঘটিত হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বাজার বলতে কি বোঝানো হয়। এখন আমরা চলে যাই আমাদের বাজারের বৈশিষ্ট্যে। বাজারের বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের বাজারের সংজ্ঞার মধ্যে লুকায়িত। কি? বাজার হচ্ছে একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় তারা কি ঘটে বলতো? এই প্রক্রিয়ায় অবাধ সংযোগ ঘটে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য। তারপর 2 নম্বর বৈশিষ্ট্য কি? অবাধ সংযোগ কাদের মধ্যে ঘটে? ক্রেতা ও বিক্রেতার মধ্যে। অর্থাৎ বাজার একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় অবাধ সংযোগের সুযোগ রয়েছে। তারপর এই প্রক্রিয়ার মধ্যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই উপস্থিত থাকে। 3 নম্বরটা কি? 3 নম্বর হচ্ছে দ্রব্যের দামটা নির্দিষ্ট থাকে। অর্থাৎ আমরা যে দ্রব্যটা নিয়ে কথা বলছি সেখান থেকে তারা দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে পৌঁছান এবং সেই দামে তারা দ্রব্যটি ক্রয় বিক্রয় করে থাকেন। এবং এর ফলে কি হয়? এর ফলে দ্রব্যের একটি ভারসাম্য দামের সৃষ্টি হয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি এবং বাজারের ধারণাটা কি কি। আশা করছি তোমরা সবাই বাজারের ধারণাটা বুঝতে পেরেছো। আচ্ছা, আবার একটু বলতে বলেছে। আচ্ছা, আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা মূলত বাজারকে স্থান হিসেবে কল্পনা করি, কিন্তু বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে নয় বরং একটি প্রক্রিয়াকে বোঝানো হয়, যে প্রক্রিয়ায় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অবাধ সংযোগ ঘটে। অবাধ সংযোগ বলতে কি বোঝায়? অবাধ সংযোগটা হলো যে তোমার সাথে আমার ডিরেক্ট কথা হচ্ছে, কানেকশন হচ্ছে, এখানে মাঝখানে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির দরকার পড়ছে না। এই যে তারাও আমরা যখন বাজারে যাই তখন আমরা সরাসরি দর কষাকষি করি না, এটাই হচ্ছে একটি অবাধ সংযোগ। এই যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অবাধ সংযোগ ঘটছে এবং এই অবাধ সংযোগের ফলে দ্রব্যের দামটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ক্রেতা তার পক্ষ থেকে একটা দাম বলেন, বিক্রেতা তার পক্ষ থেকে একটা দাম বলেন এবং এই দুইটা দামের মধ্যে তারা দর কষাকষি করেন। এই যে দর কষাকষি করে তারা দ্রব্যের দামটাকে নির্দিষ্ট একটি দামে এনে পৌঁছান, এটাকেই বলছে বাজার। এখন বাজারের আমি আবার বৈশিষ্ট্যটাও বলেছিলাম যে বাজারের বৈশিষ্ট্যটা আমরা বাজারের সংজ্ঞা থেকে বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে যে অবাধ সংযোগ ঘটবে, ক্রেতা এবং বিক্রেতাকে উপস্থিত থাকতে হবে, দ্রব্যের দামটা নির্দিষ্ট হবে এবং এই দামটা তাদের ভারসাম্য দাম হবে। তাহলে তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে যে বাজার বলতে কি বোঝায়। এবং আমাদের পরীক্ষায় কিন্তু বাজার কাকে বলে এটা অনেকবার আসে। অর্থাৎ আমাদের বিভিন্ন কোশ্চেনে মডেল টেস্টে বলো কিংবা আমাদের এইচএসসিতে বাজার কাকে বলে এই কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট 1 নম্বরের জন্য। এই জন্য আমি বাজার কাকে বলে এটা এতভাবে ব্যাখ্যা করেছি। তোমরা
কুমকুম হাবিবা বলেছে সংগঠন অধ্যায়টা কবে পড়াবেন আপু? এটা শেষ করে আমরা সংগঠন অধ্যায়টা পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এইটা কি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমি এখন তোমাদেরকে একটি প্রশ্ন করছি, প্রশ্নটা খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে ফেলো। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে বলেছি আমরা আজকে 4টার দিকে, আমি যে কালকে টেস্টের কথাটা বলেছি মডেল টেস্ট, ওইটা কিন্তু আমি আজকে 4টায় লিংক দিব, তাই তোমরা সবাই প্রিপেয়ার থেকো। আমি অলরেডি উত্তর পেয়ে গেছি, সেটা আজিজুল উত্তর দিয়েছে, শুভ, জয়, তারপর হচ্ছে জয়, জেরিন, অর্পা, এরা সবাই উত্তর দিয়েছে। সেটি হলো, আমি প্রশ্নটা করেছি যে বাজার কোনটি বাজারের বৈশিষ্ট্য নয়, অর্থাৎ কোনটি বাজারের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। এখন দেখো, আমি এটা একটু উপরে উঠাই। এখানে আমি কি বলেছিলাম, বাজারের বৈশিষ্ট্য আমি কয়টা বলেছি, একটি হচ্ছে অবাধ সংযোগ ঘটবে, ক্রেতা এবং বিক্রেতা থাকবে, দ্রব্যের দাম নির্দিষ্ট হবে এবং দামটি ভারসাম্য দাম হবে। কোনটির কথা বলিনি? এই স্থানের কথা। অর্থাৎ আমি কি বললাম যে বাজার বলতে কিন্তু আমরা স্থানকে বোঝাই না। তাহলে আমাদের এখানে কোনটি উত্তর হবে? এখানে আমাদের উত্তর হবে কোনটি বাজারের বৈশিষ্ট্য নয়। এখানে আমাদের উত্তরটি হবে হচ্ছে নির্দিষ্ট স্থান, অর্থাৎ এ। আচ্ছা, তোমরা সবাই যে যে চলে এসেছো, এখন আমি বাজারের প্রকারভেদে চলে যাচ্ছি এবং এটার উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছো। যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পারোনি তাদেরও কোনো সমস্যা নেই, আরেকটু পড়লে আমরা ক্লিয়ার করে ফেলবো। আচ্ছা, তো বাজারের প্রকারভেদের ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম কি, যে বাজারের প্রকারভেদটা অনেক বড় লাগে আমাদের কাছে, অর্থাৎ বাজারের প্রকারভেদটা এত ভাগে বিভক্ত করা হয়েছে যে এটাকে দেখলেই মাথা ঘোরায় অনেকের। এজন্য এই ভাগটাকে আমরা এখন ইজিলি কয়েকটা ভাগে বিভক্ত করব। বাজার, বাজারকে আমরা 3টা বিষয়ের উপর ভিত্তি করে 3 ভাবে ভাগ করেছি। একটি হলো আমাদের আয়তন, একটি হলো আমাদের সময়, এবং আরেকটি হলো প্রতিযোগিতা। এখন আয়তনের ভিত্তিতে বাজারকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সময়ের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, প্রতিযোগিতার ভিত্তিতেও তাই। তাহলে আমরা প্রথমে আজকে আয়তনের ভিত্তিতে বাজারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে সেটি সম্পর্কে জানতে পারবো। তোমাদের একটা সমস্যা হয়ে যায় যে বাজারকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করি, সেটা হচ্ছে প্রতিযোগিতা, কিন্তু বাজারের যে মেইন স্ট্রাকচার ওটা হচ্ছে যে বাজারকে আয়তন, সময় এবং প্রতিযোগিতা এই 3টি ভাগে আলাদাভাবে বিভক্ত করা হয়। তাহলে আজকে আমরা এখন আমরা বাজারের ধারণাটা শেষ করে বাজারের প্রকারভেদটা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসছি আয়তন। এখন আয়তনে দেখো, আয়তনে বাজারকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো আমাদের স্থানীয়, একটি হলো জাতীয়, এবং আরেকটি হলো আন্তর্জাতিক। খুবই সহজ ভাগ। এখন স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিকটা কি? স্থানীয় বলতে বোঝায় যে তোমরা তোমাদের এলাকায় বাজার করতে যাও না, আমরা যে এলাকায় বিভিন্ন ধরনের বাজারে যাই, যেমন বিভিন্ন বাজার থাকে না, পাড়ার মহল্লার বাজার, সেগুলো হচ্ছে আমাদের স্থানীয় বাজার। অর্থাৎ ওই বাজারগুলো আমাদের বিভিন্ন এলাকায় গঠিত থাকে এবং ওগুলো খুবই অল্প পরিসরের একটি জায়গার জন্য বরাদ্দ থাকে, এবং ওই বাজারের জন্য একটি আচ্ছা, তো লাইভ কি বন্ধ হয়ে গেছে? না, তো ওই বাজারের জন্য
আমাদের একটি কথা হচ্ছে, সেটা হচ্ছে যে দ্রব্যের দামের ওপর তার চাহিদাটা মুখ্য প্রভাব ফেলে। অর্থাৎ এই বাজারগুলো হলো আমাদের মূলত শাকসবজির বাজার বা বা কোনো ধরনের ইটের বাজার। এবং এই বাজারগুলো সাধারণত স্থান ভিত্তিক হয়ে থাকে, এলাকা ভিত্তিক হয়ে থাকে। তারপর হচ্ছে জাতীয় বাজার। জাতীয় বাজারটা কি? জাতীয় বাজারটা হচ্ছে যে আমাদের দেশীয় যেসব দ্রব্যগুলো আমাদের দেশের অভ্যন্তরে চলাফেরা গতিশীল। অর্থাৎ ধরো রাজশাহীর কোনো দ্রব্য যদি ঢাকায় বিক্রি হচ্ছে, তাহলে আমরা এটাকে জাতীয় বাজার বলতে পারি। কিন্তু রাজশাহীর ওই দ্রব্যটা যদি বিদেশে বিক্রি হয়, তখন আমরা কিন্তু তাকে জাতীয় বাজারে অন্তর্ভুক্ত করব না। অর্থাৎ তখন আমরা তাকে আন্তর্জাতিক বাজার বলবো। যেমন আমাদের বিভিন্ন ধরনের পাটের বাজার, হ্যালো বন্ধুরা, আমাদের ক্লাসটি হুট করে বন্ধ হয়ে গিয়েছিল সামহাউ। আচ্ছা, আমরা এখন ক্লাসটি আবার শুরু করেছি, দেখি কতজন জয়েন করে। প্রত্যেকটা আমি কিছুক্ষণ সময় দিচ্ছি সবাইকে জয়েন করার জন্য, এবং সবাই জয়েন করে ফেললে আমি আবারও ক্লাসটি শুরু করে দিব। আজকে তোমরা যারা যারা জয়েন করেছো একটু কাইন্ডলি আরেকবার মেনশন করে দাও। বুঝতে পারছি না আজকে কতদূর আগাতে পারবো। একটু কষ্ট করে আরেকবার কমেন্ট করে বা মেনশন করে জানিয়ে দাও তাদেরকে। রাব্বি হাসান কুমিল্লা থেকে জয়েন করেছে, তানভীর সিদ্দিক শিশির জয়েন করেছে, এবং মোবারক জয়েন করেছে। আচ্ছা, তো আমরা আরেকবার একটু রিপিট দেই, ততক্ষণে তোমরা সবাই জয়েন করে ফেলো। এবং সবাই জয়েন করতে করতে আমরা আসলে আরেকবার পড়ে ফেলি। আচ্ছা, তো আমরা কি পড়ছিলাম? বাজারকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম, আয়তন, সময় এবং প্রতিযোগিতা। আয়তনের ভিত্তিতে আমরা বাজারকে তিনটি ভাগে ভাগ করেছিলাম, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক। এখন স্থানীয় বাজার বলতে বলেছিলাম যে স্থানীয় বাজার হচ্ছে এমন বাজার যেগুলো আমাদের পাড়া বা মহল্লায় গঠিত হয়ে থাকে, এবং এই সকল বাজারের ক্ষেত্রে মূলত আমাদের হ্যাঁ, এটা নতুন এবং আজকে নেটের প্রবলেম দেখা দিচ্ছে। হোপফুলি এটা আমাদের লাস্ট বারের মতো। এটা কি জুম হয়ে আছে? আচ্ছা, তো আমরা আন্তর্জাতিক বাজার নিয়ে কথা বলছিলাম, যে আন্তর্জাতিক বাজারটা হচ্ছে এমন বাজার যেখানে আমরা বিভিন্ন ধরনের দ্রব্য বা পণ্য যখন আমরা আমাদের একটি দেশ থেকে অন্য একটি দেশে বাণিজ্যের জন্য প্রেরণ করে থাকি এবং তার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাজারের পণ্য। যেমন পাট, তারপর হচ্ছে চা ইত্যাদি। এখন কথা হচ্ছে যে এই সকল বাজারের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তনগুলো হয়। স্থানীয় বাজারের ক্ষেত্রে আমরা মূলত দ্রুত পচনশীল দ্রব্যগুলোকে বিক্রি করে থাকি। যেমন ধরো
শাকসবজি, মাছ ইত্যাদি। এগুলো হলো যে পাড়া বা মহল্লার জন্য নির্দিষ্ট থাকে এবং ওখানে এগুলো সবসময় বসে থাকে, ক্রয় বিক্রয়গুলো হয়। এবং জাতীয় বাজার কোনগুলো? জাতীয় বাজার হচ্ছে এমন বাজার যেখানে ধরো দেশের মধ্যে বিভিন্ন ধরনের দ্রব্য পণ্য আদান প্রদান হচ্ছে। আচ্ছা, আমরা খুব চেষ্টা করছি এই ক্লাসগুলোকে করার জন্য এবং ক্লাসগুলো যাতে ঠিক মতো হয়ে যায়। নেটের সমস্যা দেখা দিচ্ছে, হ্যাঁ আজকে অনেক নেটের সমস্যা, কিন্তু কিছু করার নেই, আমরা করব, ক্লাসটা করব অবশ্যই। ওকে, তো আমাদের সাথে অনেকে জয়েন করেছে দেখলাম। তো আন্তর্জাতিক বাজার নিয়ে কথা বললাম। তারপর হচ্ছে জাতীয় বাজার হচ্ছে এমন বাজার যে দেশের একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যায় এরকম বাজার। যেমন ধরো আমাদের বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি বা গেঞ্জি, লুঙ্গি, এই ধরনের দ্রব্যগুলো যেগুলো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায়। এবং এরপর আমরা পড়বো আমাদের সময় ভিত্তিক বাজার। সময় ভিত্তিক বাজারকে 4টি ভাগে ভাগ করেছে এবং এই 4টি ভাগ না অনেক সময় মনে থাকে না যে কোনটার পর কোনটা হবে। এই জন্য আমরা এই ভাগটাকে একটি স্কেলের মাধ্যমে দেখব। স্কেলটা হচ্ছে যে এইখানে এই শুরুর একটা পয়েন্ট এবং লাস্টে একটা পয়েন্ট। এই পয়েন্টকে আমি দিলাম অতি, আমরা কিন্তু আয়তনের ভিত্তিতে বাজার শেষ করে ফেলেছি, এখন হচ্ছে সময়ের ভিত্তিতে বাজার পড়ছি। তাহলে সময় ভিত্তিতে ধরো এটাকে আমরা একটা স্কেলের মাধ্যমে দেখলাম এবং এটাকে ধরলাম অতি স্বল্পকালীন এবং এই স্কেলে আমরা দিলাম হচ্ছে অতি দীর্ঘকালীন। লেখা কি ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কষ্ট করে জানো, এবং হোপফুলি আমরা এই ক্লাসটাতেই ঠিকমতো সবকিছু করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে প্রথম প্রান্তটাকে আমি দিলাম অতি স্বল্পকালীন এবং শেষের প্রান্তটা হচ্ছে অতি দীর্ঘকালীন। তার মাঝে এখানে দিলাম স্বল্পকালীন এবং এই সাইডটাতে দিলাম দীর্ঘকালীন। তোমাদেরকে এখন ক্লিয়ার হয়ে গেছে কোনটার পর কোনটা আসে? অতি স্বল্পকালীনের পর স্বল্পকালীন, স্বল্পকালীনের পর দীর্ঘকালীন এবং তারপর অতি দীর্ঘকালীন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আরিফ আজকে প্রথম জয়েন করেছে এবং তাকে অনেক ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আচ্ছা, সম্রাট রোবট বলছে দেড়টায় আইসিটি ক্লাস, কোনো সমস্যা নেই, তুমি এই ক্লাসটা করতে পারো অথবা ওই ক্লাসটা করে এই ক্লাসে জয়েন করতে পারো। আচ্ছা, তাহলে আমরা এই সময়ের ভিত্তিতে কয়টি ভাগে ভাগ করেছি? অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন এবং অতি দীর্ঘকালীন। এখন কথা হচ্ছে যে এই ভাগগুলো অথবা আমরা যে বিভিন্ন দ্রব্যগুলোকে পড়ি ওগুলো আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোন ভাগে? এখন সেটাই বোঝাচ্ছি। অতি স্বল্পকালীন সংক্ষেপে লিখলাম। এখন অতি স্বল্পকালীন দ্রব্যের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই সকল বাজারের ক্ষেত্রে দ্রব্যের যোগানটা একদম অস্থিতিস্থাপক হয়। অর্থাৎ এই সকল বাজারের ক্ষেত্রে যোগান অস্থিতিস্থাপক হয়। এখন অস্থিতিস্থাপক কি? অস্থিতিস্থাপক হচ্ছে যে তুমি চাইলেই এই ধরনের বাজারের যোগান বাড়াতে পারবে না কিংবা কমাতে পারবে না, অর্থাৎ এটা সবসময় একরকম থাকে। এটাকে তুমি কমাতে কিংবা বাড়াতে পারবে না, এটা একরকম থাকবে এবং এটাকে আমরা বলছি যোগান স্থিতিস্থাপক। অর্থাৎ অতি স্বল্পকালীন বাজারের সময়টা এতটাই স্বল্প হয়, ধরো যে সকালের নাস্তা কিংবা আমাদের দৈনন্দিন যে সকালের বাজারটা করে থাকি সেই বাজারের দ্রব্যগুলো হয় আমাদের অতি স্বল্পকালীন দ্রব্যের বাজার। এখন ওই ক্ষেত্রে আমরা মূলত ওই বাজারের যোগানটাকে ইচ্ছা করলেই বাড়াতে পারবো না কিংবা কমাতে পারবো না, যতটুকু আছে ততটুকুর মধ্যে আমাদের কাজ করতে হবে। তারপর হচ্ছে স্বল্পকালীন। আমি একটু দেখে নিচ্ছি কয়জন জয়েন করেছে। আচ্ছা, আচ্ছা, এখন আমি
দেখে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজারটা হচ্ছে এমন বাজার যেখানে যোগানটা একেবারে অস্থিতিস্থাপক হয় না, অর্থাৎ সামান্য পরিবর্তন করা যায়। এবং এই ধরনের বাজারের ক্ষেত্রে আমরা দেখি যে স্বল্পকালীন বাজারগুলো হলো আমাদের বিভিন্ন ধরনের দ্রব্যের বাজার, অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের দ্রব্যগুলো ক্রয় করি না আমাদের বাজার থেকে, দেশীয় জায়গা থেকে, অর্থাৎ ধরো আমাদের বিভিন্ন ধরনের জামা কাপড়ের বাজার, জামা কাপড়, গামছা দিই, গামছা, লুঙ্গি, এই টাইপ, মানে এই ধরনের বাজারের ক্ষেত্রে যোগান একেবারে অস্থিতিস্থাপক হয় না। যেমন ধরো যে এই ধরনের বাজারে কি হয়, যদি ক্রেতা যদি দোকানে যায় তাহলে বিক্রেতার কাছে অনেকগুলো অপশন থাকে, আর যদি অপশন না থাকে তাহলে বলবে যে না আজকে না কালকে আসেন তাহলে আমি নিয়ে আসবো। অর্থাৎ যোগান একেবারে অস্থিতিস্থাপক হয় না, চাইলে সামান্য পরিমাণ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। তারপর হচ্ছে আমাদের দীর্ঘকালীন বাজার। এখন দীর্ঘকালীন বাজারটা কি? দীর্ঘকালীন বাজার হচ্ছে যোগানটা অনেকটাই পরিবর্তন করা যায়। যেমন ধরো তুমি নতুন কোনো মোবাইল বা নতুন কোনো ইলেকট্রনিক দ্রব্য কিনবে, এখন ওই দ্রব্যটা কেনার আগে তুমি নিশ্চয়ই যাচাই বাছাই করবে যে না আমি এই মডেলটা বা ওই মডেলটা কিনবো, এবং ওইটা যদি তখন অ্যাভেলেবেল না থাকে তাহলে দোকানে কি বলবে যে এখন না আপনি কয়েকদিন পরে আসেন, কিংবা এই ফিচারের মোবাইল বা ইলেকট্রনিক দ্রব্যগুলো আর কয়েকদিন পরে আসতেছে। তাহলে তখন আমরা কি বুঝতে পারলাম যে দীর্ঘকালীন বাজারের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগলেও এই ক্ষেত্রে আংশিক পরিবর্তন করা যায়, যোগানের আংশিক পরিবর্তন করা যায়। এবং এই ধরনের বাজারের মধ্যে পড়ে আমাদের ঘড়ি, ল্যাপটপ ইত্যাদি ধরনের জিনিসপত্রগুলো। তারপর হচ্ছে আমাদের অতি দীর্ঘকালীন। এখন অতি দীর্ঘকালীন বলতে আসলে কি বোঝায় বলো তো? অতি দীর্ঘকালীন মানে হচ্ছে যে সময়টাও অনেক বেশি, এবং সময় যে জিনিস যেটা বড় সময় তার অনেক বেশি লাগে। মানে হচ্ছে যে যেটা অনেক বড় জিনিস তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। যেমন ধরো জাহাজ, উড়োজাহাজ, বা বিভিন্ন কোনো একটি বিল্ডিং। এখন তুমি চাইলেই কিন্তু তোমার বিল্ডিংটা যে কোনো যখন কনস্ট্রাকশনের কাজ চলবে তখন তুমি চাইলেই পরিবর্তন করতে পারবে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অতি দীর্ঘকালীন দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখি যে যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে থাকে, অর্থাৎ যোগান সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। ক্রেতা যেটা চাইবে, ক্রেতার চাহিদার সাথে যোগানের পরিবর্তন সম্ভব হয়ে থাকে। আচ্ছা, তাহলে জুম ইন হয়ে গেছে। যাই হোক, এখন আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের প্রতিযোগিতার ভিত্তিতে বাজারে। আমি সবগুলো মুছে দেই, কারণ প্রতিযোগিতার ভিত্তিতে যেসব বাজারগুলো সেগুলো অনেক বড় হয়ে যায়। এখন আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুইটা ভাগে ভাগ করেছি। একটি হলো পূর্ণ এবং আরেকটি হলো অপূর্ণ প্রতিযোগিতা। এখন পূর্ণ প্রতিযোগিতা এবং অপূর্ণ প্রতিযোগিতা এই দুইটা বাজার সম্পর্কে জানবো আমরা, কিন্তু তা জানার আগে তোমাদেরকে অবশ্যই কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা হলো, কোন বাজার দ্রব্যের যোগান অস্থিতিস্থাপক? জুম
দেখি। আচ্ছা, তোমাদের জুমিং এর প্রবলেমটা কি ঠিক হয়েছে? আমি এটা ঠিক করার চেষ্টা করছি। কোন বাজারে দ্রব্যের যোগানটা অস্থিতিস্থাপক হয়? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। যাই হোক, তাহলে এখন করে ফেলি। সেটা হচ্ছে কোন বাজারে দ্রব্যের যোগান অস্থিতিস্থাপক হয়, অতি দীর্ঘকালীন নাকি অতি স্বল্পকালীন? তোমাদেরকে উত্তর দিতে হবে, খুব দ্রুত উত্তর দিয়ে ফেলো। আমি এখন অনেকগুলো উত্তর পেয়ে গেছি। সেটা হচ্ছে, হ্যাঁ, অনু উত্তর দিয়েছে, তারপর হচ্ছে সাকিব উত্তর দিয়েছে, মিতু প্রধান উত্তর দিয়েছে, তারপর আমার একজন ক্লাসমেটও ক্লাসটা দেখছে এবং সে উত্তর দিচ্ছে। যাই হোক, কোন বাজার দ্রব্যের যোগান অস্থিতিস্থাপক হয়? আমি বলেছিলাম অতি স্বল্পকালীন বাজারের ক্ষেত্রে যোগানটা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়ে থাকে, কেননা ওই বাজারের সময়টা অনেক কম হয়। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি কি, অতি স্বল্পকালীন। তারপর আরেকটা প্রশ্নের উত্তর দাও। সেটা হচ্ছে যে মোবাইল কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? আবার জুম ইন হয়ে গেছে। আচ্ছা, মোবাইল কোন ধরনের বাজারের মধ্যে পড়ছে তাহলে আমাদের? আচ্ছা, সব ঠিক আছে। তাহলে আমার কাছে জুম ইন আসতেছে কেন? আচ্ছা, মোবাইল কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত, তোমরা কি এই সেটটা দেখতে পাচ্ছ? মোবাইল কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে আমাদের স্বল্পকালীন বাজারের, আমাদের হচ্ছে মোবাইল দীর্ঘকালীন বাজারের অন্তর্ভুক্ত। আমি একটু আগে বলেছিলাম যে মোবাইল, ল্যাপটপ এগুলো ফিচার প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে এবং এর কারণে এর যোগানটা স্থিতিস্থাপক। এর ফলে আমরা এটাকে দীর্ঘকালীন বাজারের অন্তর্ভুক্ত করছি। সব ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা বাজারের প্রকারভেদটা পড়ে ফেলেছি। এখন অপূর্ণ প্রতিযোগিতার বাজারের প্রকারভেদটা আমরা একটু পরে পড়বো। এখন আমরা পূর্ণ প্রতিযোগিতার বাজারে চলে যাচ্ছি। পূর্ণ প্রতিযোগিতা, এবং পূর্ণ প্রতিযোগিতার বাজারের কিন্তু আরেকটা নাম আছে ইংলিশে। সেই নামটা কি তোমরা জানো? জানলে এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। আর কিছু লিখলাম না, বাজার লেখা লাগলো না। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চলে যাই। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ইংলিশের নামটা হচ্ছে আমাদের পারফেক্ট কম্পিটিশন। অর্থাৎ
তো পূর্ণ হ্যাঁ, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, পারফেক্ট কম্পিটিশন, যে যেই নামে রাখতে পারো। অনেকে বলছো ঠিক আছে, অনেকে বলছো আচ্ছা, যাই হোক। তাহলে এখন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পড়বো, কিন্তু আমাদের একটা সমস্যা থাকে, যেটা হচ্ছে যে বিভিন্ন বাজারের বৈশিষ্ট্যগুলো আমাদের মনে থাকে না। কথা হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো কেন মনে থাকে না, কারণ আমরা ঠিকমতো বাজারটাকে বুঝতে পারি না। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে আসলে কি বোঝায়? দেখো, একটি বাজারের যখন সমজাতীয় দ্রব্য কেনা বেচা চলে, সমজাতীয় দ্রব্য কেনা বেচা চলে। যেমন ধরো তুমি স্বর্ণের গয়না কিনতে গেলে, এবং স্বর্ণের গয়না কিনতে গেলে কিন্তু সব দোকানে স্বর্ণই বিক্রি করে, তাহলে এটা কি হলো? সমজাতীয় দ্রব্য হলো না? এবং তারপর হচ্ছে আরেকটি, সেটা হচ্ছে যে তুমি এখন জানো যে তুমি স্বর্ণের ভরি কত করে, তার মানে হচ্ছে যে স্বর্ণের ভরিটার দামটা নির্দিষ্ট করে দেওয়া, এবং এর মানে হচ্ছে যে দাম নির্দিষ্ট থাকে এবং দাম সম্পর্কে ক্রেতা জানে বা অবগত থাকে। এবং এই ধরনের বাজারের ক্ষেত্রে আমরা দেখতে পাই আচ্ছা, তারপর হচ্ছে যে এই ধরনের বাজারের ক্ষেত্রে আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখি, যেখানে হচ্ছে বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা থাকে। অর্থাৎ এই ধরনের বাজারের ক্ষেত্রে কিন্তু একজন ক্রেতা বা একজন বিক্রেতা এরকম অবস্থা থাকে না। তুমি যখন স্বর্ণের দোকানে যাও তখন অনেকগুলো দোকান থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা অনেকগুলো অপশন পেয়ে থাকি। তাহলে এখানে হচ্ছে যে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা, অর্থাৎ এই ধরনের বাজারের ক্ষেত্রে অনেক সংখ্যক ক্রেতা থাকে, অনেক সংখ্যক বিক্রেতা থাকে, এবং এই ধরনের বাজারকে আমরা বলছি কি পূর্ণ প্রতিযোগিতা ভিত্তিক বাজার। এবং আমি যখন পূর্ণ প্রতিযোগিতার বাজার বলবো তখন এই তিনটা বৈশিষ্ট্যকে একত্র করে আমি সংজ্ঞাটা বানাতে পারি। যেমন, যে বাজারে সমজাতীয় দ্রব্য থাকে এবং দ্রব্যের দাম সম্পর্কে ক্রেতা ও বিক্রেতা উভয়ই অবগত থাকে এবং বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে, তাকেই বলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো কিনা? আমি একটা কথা সবাইকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে গতকালকে কিন্তু কয়েকজন ব্লক খেয়েছিলেন এই মারামারির জন্য। আশা করছি আর ক্লিয়ার করতে হবে না। আচ্ছা, তাহলে আমি আচ্ছা, এই তিনটাকে আমরা একসাথে করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলছি। এবং এছাড়াও আরো কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হলো যে এই সকল বাজারের ক্ষেত্রে যিনি বিক্রেতা, অর্থাৎ বিক্রেতা, তিনি সহজে এই সকল বাজারের মার্কেটে প্রবেশ করতে পারেন, অথবা তিনি যদি লস দেখেন তাহলে তিনি আবার বেরিয়েও আসতে পারেন। অর্থাৎ এই ধরনের বাজারের ক্ষেত্রে তোমাদের কি এখনো জুম ইন হয়ে আছে কিনা সেটা আই থিংক জুম ইন হয়ে আছে। আচ্ছা, তো এই ধরনের বাজারের ক্ষেত্রে বিক্রেতা চাইলেই অবাধ প্রবেশ ও প্রস্থান ঘটাতে পারেন। এর মানে হচ্ছে, ধরো একজন স্বর্ণ ব্যবসায়ী, তার যদি অনেক লাভ হয় তাহলে সে চাইলে আরো কয়েকটি দোকান খুলতে পারে, আবার তার যদি লস হয় তাহলে সে চাইলে আরো অনেকগুলো দোকান বন্ধ করে দিতে পারে। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি আরেকটি বৈশিষ্ট্যে। ওই বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই ধরনের বাজারের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো ধরনের
সরকারি হস্তক্ষেপ থাকে না। অর্থাৎ এই ধরনের বাজারে বিক্রেতা এত বেশি থাকে এবং তারা সবাই মিলে একটি নির্দিষ্ট দামে পৌঁছান যে সবাই এই দামে বিক্রি করবে। এর চেয়ে কেউ যদি বেশি হয় তাহলে তাকে কিন্তু বাজারের কমিটি থেকে বের করে দেওয়া হয়। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজার কিন্তু এরকমই একটি শক্ত অনেকগুলো নিয়ম থাকে। তার একটি হচ্ছে যে দ্রব্যের দামটা নির্দিষ্ট হবে, দাম নির্দিষ্ট এবং ওই দামটাকে সবাই মানতে হবে। এছাড়াও আরো কয়েকটি রয়েছে, সেটা হলো যে আমাদের এই ধরনের বাজারের ক্ষেত্রে কিন্তু বিজ্ঞাপন ব্যয়ের দরকার হয় না। বিজ্ঞাপন ব্যয় দরকার হয় না, কেননা এই ধরনের বাজারে বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতার আনাগোনা থাকে এবং তারা যেহেতু অলরেডি এই ধরনের বাজারে প্রবেশ করছে, প্রস্থান করছে, এর ফলে আমরা দেখি যে এই ধরনের বাজারের ক্ষেত্রে বিজ্ঞাপন ব্যয়ের দরকার হয় না, আলাদা করে বিজ্ঞাপনের খরচ দরকার হয় না। অর্থাৎ তুমি কি এখন দেখো যে আমরা যে বিভিন্ন ধরনের চাল ডালের বাজার করি, এগুলোও কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অংশ। এখন চালের কি কেউ বিজ্ঞাপন দেয়? দেয় না। ডালের কি কেউ বিজ্ঞাপন দেয়? দেয় না। এর কারণ হচ্ছে যে এই ধরনের বাজারের বিজ্ঞাপন ব্যয়ের প্রয়োজন পড়ে না আলাদা করে। তাহলে এখন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো পড়লাম। তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর দাও যে কোন দুইটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য? তাহলে আমি অনেকে উত্তর দিয়ে ফেলেছো। সেটা হচ্ছে জয় উত্তর দিয়েছে, রিয়া দিয়েছে, তারপরে হচ্ছে সাকিব উত্তর দিয়ে ফেলেছে, অর্পা দিয়েছে, শামস উত্তর দিয়েছে, মিতু উত্তর দিয়েছে, জাহেদ উত্তর দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম আজকে যে কোনটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট দাম এবং সমজাতীয় দ্রব্য। আমি একটু আগে বলেছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কিন্তু বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা দেখা যায়। এই জন্য এই ধরনের বাজারে একক বিক্রেতা থাকার প্রশ্নই আসে না। তাহলে আমরা প্রশ্ন হচ্ছে 1 ও 3। যারা যারা সঠিক উত্তরটি দিয়েছো তাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তারপর আমরা পড়বো আমাদের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পড়ার আগে আমি বলেছিলাম অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদগুলো পড়বো। তাহলে এখন দেখে নেই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কয়টি প্রকারভেদ রয়েছে। দেখো এখানে যখন আমি কলেজে ছিলাম তখনও এই রুলটি ফলো করতাম যে সবগুলোকে একত্রে করতাম যেগুলোকে একসাথে বলা যায়। যেমন ধরো মনোপলি মানে কি? একচেটিয়া। ডুওপলি, অলিগোপলি। এটা হচ্ছে কোনো কিছু মনে রাখার সবচেয়ে সহজ মাধ্যম।
অলিগোপলি। তারপরে মনোপসনি, ডুওপসনি। এবং তারপরে হচ্ছে আরেকটা ভাগ, সেটা হচ্ছে আমাদের দ্বিপাক্ষিক একচেটিয়া এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক। একচেটিয়া প্রতিযোগিতামূলক। তাহলে বন্ধুরা আমরা কয়টা দেখলাম, যে আমরা দেখলাম অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি, যেমন মনোপলি, ডুওপলি, অলিগোপলি। এখানে পলি শব্দটা কমন। তারপরে হচ্ছে মনোপসনি, ডুওপসনি, এখানে এই শব্দটা কমন। এবং এখানে একচেটিয়া। এর মাধ্যমে কিন্তু আমাদের খুব ইজিলি মনে থাকবে। আচ্ছা, তাহলে তোমাদের সবার কি মুখস্থ হয়েছে এটা, যে আমরা কয়টি ভাগে বিভক্ত করি এবং প্রত্যেক ভাগগুলোকে কিভাবে আমরা ইজিলি মনে রাখতে পারবো? তাহলে আমি তোমাদের সবাইকে একটি প্রশ্নের উত্তর দিতে দিব। আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে 7টি ভাগে বিভক্ত করেছি, যেমন মনোপলি, ডুওপলি, অলিগোপলি, মনোপসনি, ডুওপসনি, দ্বিপাক্ষিক একচেটিয়া এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক। এখন একটি প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কত প্রকার? 5 নাকি 7 প্রকার? খুব দ্রুত উত্তরটা দিয়ে ফেলো। শুভ উত্তর দিয়েছে বি, আনিকা উত্তর দিয়েছে বি, সাকিব বলেছে, জাহিদুল ইসলাম জয় বলেছে 7 প্রকার। আচ্ছা, তো আমি এখানে বলছিলাম যে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আমরা কয়টি ভাগে বিভক্ত করেছি। যেমন দেখো, মনোপলি, ডুওপলি, অলিগোপলি, মনোপসনি, ডুওপসনি এবং দ্বিপাক্ষিক একচেটিয়া এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক। এইগুলো হচ্ছে আমাদের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ। তাহলে এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে মোট কয়টি ভাগে ভাগ করেছি, এখন এগুলো মুখস্থ করে খুব দ্রুত উত্তরটা দিয়ে ফেলো। সাকিব বলেছে বি, অর্পা বলেছে বি, জাহেদ হ্যাঁ, রাব্বি সঠিক উত্তরটি দিয়েছে, সেটা হচ্ছে যে 7 প্রকারের। আচ্ছা, তাহলে আমরা এটার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রথম অর্থাৎ সর্বশেষ যেটা, সেটা হচ্ছে প্রথমেই একচেটিয়া প্রতিযোগিতামূলক এবং মনোপলি। এই দুটা হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক, মনোপলি এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক, এই দুটো থেকে মূলত আমাদের সবচেয়ে বেশি অবজেক্টিভ আসে। তাহলে এখন আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্যতম একটি বাজার, সেটা হচ্ছে একচেটিয়া বাজার সম্পর্কে জানতে পারবো। একচেটিয়া বাজার, একচেটিয়া বাজারের অপর নামটা হচ্ছে মনোপলি।
তাহলে মনো বলতে বোঝাচ্ছে এক এক সংখ্যা এবং পলি বলতে বোঝাচ্ছে ব্যক্তি। তাহলে মনোপলি বলতে একজন ব্যক্তিকে বোঝায়, অর্থাৎ মনোপলি বলতে একজন বিক্রেতাকে বোঝানো হয়। একজন বিক্রেতা। এখন একজন বিক্রেতা কিভাবে হয়? ধরো যে বিক্রেতা মানে কি, যে একজন বিক্রি করবে এবং বহু সংখ্যক ক্রেতা থাকবে। এর ফলে কি কি হয়, তোমার কাছে যদি তুমি যদি এমন কোনো জায়গায় থাকো যেখানে ধরো যে তুমি যদি এমন কোনো একটা জায়গায় থাকো যেখানে তুমি সর্বেসর্বা, অর্থাৎ তোমাকে ছাড়া কাজ হচ্ছে না, তোমার কাছে যে জিনিসটা আছে, ধরো তোমার কাছে মিষ্টি আছে, ফুল আছে, সেটা দিয়ে কাজ করতে হবে। তাহলে সেখানে তুমি যেভাবে ইচ্ছে তুমি দামটা চাইতে পারো। তাহলে যেহেতু একচেটিয়া বাজারের ক্ষেত্রে একজন বিক্রেতা থাকার কারণে দ্রব্যের দামটা কে নির্ধারণ করে? বিক্রেতা দ্রব্যের দাম নির্ধারণ করে। এবং তারপর আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে একচেটিয়া বাজারের ক্ষেত্রে নিকট পরিবর্তক কোনো দ্রব্য থাকে না। অর্থাৎ তোমার কাছে এই বিক্রেতার কাছে যদি ধরো কোনো ধরনের ফুল থাকে, তাহলে ফুল বলা যাবে না, ধরো কোনো একটা অর্থাৎ এই বিক্রেতার ওই এলাকায় যদি শুধুমাত্র একজন বিক্রেতারই মিষ্টির দোকান থেকে থাকে অথবা জিলাপির দোকান থেকে থাকে, তাহলে তিনি কি করবেন? তিনি যথেষ্ট তার ইচ্ছে মতো দাম চাইতে পারবেন এবং ওই এলাকায় কিন্তু আরো নিকট পরিবর্তক কোনো দাম থাকবে না, অর্থাৎ নিকট পরিবর্তক কোনো দ্রব্য থাকবে না। কারণ নিকট পরিবর্তক বা মিষ্টির পরিবর্তে যদি ওই এলাকায় আরেকটি জিলাপির দোকান থাকে, তাহলে কিন্তু অনেকে এখানে বেশি দাম দেখে ওই দোকানে চলে যাবে। তার মানে হচ্ছে এই ধরনের বাজারে নিকট পরিবর্তক দ্রব্য নেই। আই গেস জুম হয়ে গেছে আবারও। আচ্ছা, তোমরা কি এই বোর্ড পুরোটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ, কারণ আমি আমার মোবাইল থেকে আসলে দেখতে পাচ্ছি না পুরোটা। মানে এই সাইডের কোনো কিছু দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি যে এই সাইডের কোনো কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে চতুর্থ নম্বর আরেকটি বৈশিষ্ট্য, যে এই ধরনের বাজারে অন্য কোনো ফার্ম বা শিল্প প্রবেশ করতে পারবে না। কারণ ধরো যে ওই এলাকায় যদি আরেকটা মিষ্টির দোকান খুলে ফেলে, তাহলে তো সেটা একচেটিয়া বাজার থাকবে না। এই জন্য একচেটিয়া বাজার হতে হলে ওই এলাকায় আর নিকট কোনো ফার্ম বা শিল্প প্রবেশ করতে পারবে না, অর্থাৎ ফার্ম বা শিল্প প্রবেশে বাধা থাকবে। আচ্ছা, তারপর আমরা এই চারটি বৈশিষ্ট্য পেয়েছি। তারপর হচ্ছে আমাদের 5 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য আমি একটু নিচে লিখছি। 5 নম্বর বৈশিষ্ট্য কি দেখা যাচ্ছে কিনা এটা একটু আমাকে জানাও, তাহলেই হবে। 5 নম্বর বৈশিষ্ট্যটা হলো যে আমাদের এই ধরনের বাজারের ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন ব্যয়ের দরকার হয় না। অর্থাৎ এই ধরনের বাজারের ক্ষেত্রে যেহেতু একটাই দোকান থাকে, একটাই বাজার থাকে, শিল্প থাকে, তার ফলে এখানে কোনো বিজ্ঞাপন ব্যয়ের প্রয়োজন নেই। বিজ্ঞাপন
ব্যয় দরকার হয় না। পাঁচ নম্বর বৈশিষ্ট্য কি দেখা যাচ্ছে? যদি দেখা যায় তাহলে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে ফেলো যে কোন বাজারে বিজ্ঞাপন ব্যয় থাকে না। আচ্ছা, 4 নং বৈশিষ্ট্যটা হচ্ছে যে ফার্ম ও শিল্প প্রবেশে বাধা। মানে হচ্ছে যে আমি বলেছিলাম যে একচেটিয়া বাজারে যেহেতু একজন বিক্রেতা, একটা দোকানই থাকবে, একটাই ফার্ম থাকবে নির্দিষ্ট একটি দ্রব্যের, ধরো বা মিষ্টি বা যে কোনো কিছুই হোক, এখন ওই এলাকায় যদি আরেকটি দোকান, আরেকটি মিষ্টির দোকান বা আরেকটি মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের দোকান এসে খুলে, তাহলে কি সেটা আর একচেটিয়া বাজার থাকছে না। তাহলে এই জন্যই একচেটিয়া বাজারে নতুন কোনো ফার্ম বা শিল্প প্রবেশ করতে পারে না। কেননা যদি নতুন কোনো ফার্ম বা শিল্প প্রবেশ করে তাহলে তো সে আর একজন থাকছে না। এই জন্যই এখানে নতুন কোনো ফার্ম বা শিল্প প্রবেশ করতে পারে না। আচ্ছা, এটা আমি উপরে দিয়ে দিচ্ছি। কোন বাজারে বিজ্ঞাপন ব্যয় থাকে না? দোয়া বলেছে 1, জুয়েল ইসলাম, আব্দুল আজিজ হাওলাদার, অনিমা, শামস, মৃত্যু, অর্পা, সবাই উত্তর দিয়েছো সেটা হচ্ছে যে এ। মানে কোন বাজারে বিজ্ঞাপন ব্যয় থাকে না? মনোপলি বাজারে। কেননা ওই বাজারে একজনই বিক্রেতা থাকে এবং তার কাছে সবাইকে আসতে হয়। এই জন্য এই ধরনের বাজারের ক্ষেত্রে বিজ্ঞাপন ব্যয়ের প্রয়োজনটা পড়ে না। তাহলে আমরা কি করলাম? আমরা একচেটিয়া বাজার সম্পর্কে জেনে ফেললাম। আমরা কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটাও পড়েছি এবং আমরা একচেটিয়া বাজারটাও পড়েছি। তাহলে এখন আমরা পড়ব হচ্ছে আমাদের একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের মাঝখানের একটি অবস্থা, যেখানে একচেটিয়া বাজার থাকে আবার পূর্ণ প্রতিযোগিতারও প্রতিযোগিতামূলক বাজার থাকে। সেটাকে বলছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, তাহলে আমরা এখানে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার দেখতে পাচ্ছি এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি? এই ধরনের বাজারের বৈশিষ্ট্য হলো যে সমজাতীয় তবে কিছুটা ভিন্ন দ্রব্য থাকবে। অর্থাৎ এই ধরনের বাজারের ক্ষেত্রে আমরা দেখতে পাই সমজাতীয় তবে পার্থক্য করা যায় এমন সব দ্রব্য কেনাবেচা চলে। যেমন ধরো সাবান, টুথপেস্ট। এখন এই ধরনের দেখবে তোমরা যে আমাদের একটি কোম্পানি থেকে বিভিন্ন ধরনের সাবান তৈরি করা হয়, আবার বিভিন্ন ধরনের কোম্পানি থেকেও বিভিন্ন ধরনের আলাদা আলাদা বৈশিষ্ট্যের গুণাগুণের সাবান তৈরি করা হয়, টুথপেস্ট তৈরি করা হয়। এখন দেখো এই দ্রব্যগুলোর কাজ কিন্তু একটাই, কিন্তু এখানে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন নামে পণ্য পাচ্ছি, বিভিন্ন নাম, বিভিন্ন লেবেল থাকে এবং বিভিন্ন গুণাগুণ থাকে। এই যে বিভিন্ন নামে আমরা এসব পণ্যগুলোকে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের সমজাতীয় তবে পার্থক্য করা যায়, অর্থাৎ বিভিন্ন করা যায় সেটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে আমাদের এই ফার্মের ক্ষেত্রে অনেক বেশি ধরনের ক্রেতা থাকে, অর্থাৎ বহু সংখ্যক ক্ষুদ্র
বিক্রেতা থাকবে বহু সংখ্যক। এর মানে হচ্ছে যে বহু সংখ্যক বিক্রেতা এই ধরনের বাজারকে ঘিরে রয়েছে এবং এই ধরনের বাজারের ক্ষেত্রে আমরা দেখব ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি আগ্রহ হয়ে থাকে। কেননা এই ধরনের বাজারের ক্ষেত্রে আমরা অনেক দামি দামি পণ্য কিন্তু বানানো হয় না, অর্থাৎ সীমিত আয়ের পণ্যগুলোকে তৈরি করা হয়। এই জন্য আমরা দেখি যে এই ধরনের বাজারের ক্ষেত্রে ক্ষুদ্র বিক্রেতা আগ্রহী হয়ে থাকে। তারপর হচ্ছে আমাদের ফার্মে অবাধ প্রবেশ ও প্রস্থান। কেননা এই ধরনের বাজারের ক্ষেত্রে বহু সংখ্যক ক্ষুদ্র বিক্রেতা রয়েছে, অর্থাৎ বিক্রেতার সংখ্যা কিন্তু অনেক। এই জন্য ফার্মে তারা অবাধ প্রবেশও করতে পারে, আবার অবাধ প্রস্থানও ঘটাতে পারে, এবং এই প্রস্থান ঘটালেও তাদের ফার্মের কোনো অসুবিধা হয় না। তারপর হচ্ছে আমাদের আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই ফার্মে বিশেষ করে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে, আমি এখানে বক্স করে দিই এটা, সেটা হচ্ছে বিজ্ঞাপন ব্যয় দরকার। এখন বিজ্ঞাপন ব্যয় কেন দরকার হয়? তোমরা সাবান নামক একটি দ্রব্যের কথাই চিন্তা করে দেখো, যে সাবান একটা দ্রব্য এবং কিন্তু এই দ্রব্যের কত হাজার হাজার বিজ্ঞাপন আছে। কেন আছে? কারণ সবগুলো পণ্যই কিন্তু সমজাতীয় হয় এবং এই যে সমজাতীয় পণ্য, এগুলো হালকা পার্থক্য করা যায় কিন্তু তারা তো সমজাতীয়। এর ফলে হয় কি, বহু সংখ্যক ক্ষুদ্র বিক্রেতা থাকে এবং তাদের অনেক অনেক বিজ্ঞাপন ব্যয় করতে হয়, বিজ্ঞাপন খরচ করে প্রচারণা চালিয়ে ক্রেতাদেরকে তাদের নিকট আকৃষ্ট করার প্রয়োজন পড়ে। অর্থাৎ আচ্ছা, একচেটিয়া প্রতিযোগিতা বাজারে দাম কে প্রণয়ন করে? একচেটিয়া প্রতিযোগিতা বাজারের ক্ষেত্রে আমরা স্বাধীন দাম নীতি পাই। এই ধরনের বাজারের ক্ষেত্রে স্বাধীন দাম নীতি। এখন দেখো তোমরা, আমি যে সাবানের কথা বলছিলাম, একটি সাবানের দাম 20 টাকা, আবার একই গুণাগুণ সাবানের কাজ একই রকম ভাবে আরেকটি সাবানের দাম 90 টাকা। অর্থাৎ এই ধরনের বাজারের ক্ষেত্রে প্রত্যেক বিক্রেতা, প্রত্যেক ফার্ম, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিক্রেতা, এই প্রত্যেক ফার্ম আলাদা আলাদা ভাবে দামটা নির্ণয় করতে পারে। তাদের ইচ্ছে মতো, তাদের চাহিদা অনুসারে তারা দাম নীতি প্রণয়ন করতে পারে। আশা করছি উত্তরটা পেয়ে গেছো। আচ্ছা, তাহলে এরপরে আমরা আমাদের একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য সম্পর্কেও পড়ে ফেলেছি। তাহলে এখন ছোট্ট করে একটি প্রশ্নের উত্তর দিয়ে ফেলো। আমি কিন্তু এই উদাহরণ নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, তাহলে খুব দ্রুত এটার উত্তর দিয়ে ফেলো। এবং আনিকা উত্তর দিয়েছে একচেটিয়া প্রতিযোগিতা। আনিকা, জয়, দুয়া, জুয়েল, তারপর হচ্ছে নাইমুর। নাইমুর কাছে আমরা ক্লাসে প্রথম দেখেছি। তো অনেককে উত্তর দিয়েছে, সাকিব উত্তর দিয়েছে, মিতু উত্তর দিয়েছে। সেটা হচ্ছে যে সাবান, টুথপেস্ট কোন ধরনের বাজারের দ্রব্য? সেটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক। এরপরে আমরা চলে যাই আমাদের অন্য আরেকটি বাজার, অর্থাৎ ডুওপলি বাজার। আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো।
পড়বো ডুওপলি বাজার সম্পর্কে। এবং ডুওপলি বাজার বলতে এমন বাজারকে বোঝায় যেখানে আমি বলেছিলাম মনোপলি বাজারে একজন বিক্রেতা থাকে। মনোপলি মানে হচ্ছে মনো মানে এক, আর ডুও মানে হচ্ছে দুই। তাহলে ডুওপলি বাজারে কয়জন বিক্রেতা থাকে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও। রায়হান আজকে ফার্স্ট টাইম এসেছে, সে কমেন্ট করে জানিয়েছে। শামস উত্তর দিয়েছে 2, দুয়া উত্তর দিয়েছে, তারপরে হচ্ছে আনিকা উত্তর দিয়েছে, জুয়েল, মাইশা, জয় উত্তর দিয়েছে, অনেকে উত্তর দিয়ে ফেলেছো। সেটা হচ্ছে যে ডুওপলি বাজারে 2 জন বিক্রেতা থাকে এবং এই 2 জন বিক্রেতায় বহু সংখ্যক ক্রেতার চাহিদাটা মিটিয়ে থাকে এবং তারা পরস্পরের মধ্যেই দামটা নিয়ে আলাপ আলোচনা করে। এখন আমি যে প্রথমবার তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে মিষ্টির উদাহরণ, যে একজন বিক্রেতা যদি তার এলাকায় একটি মিষ্টির দোকান খুলে এবং ওই এলাকায় যদি একটি মাত্র মিষ্টির দোকান থাকে তাহলে তাকে আমরা বলছি মনোপলি বাজার। এখন ধরো যে ওই এলাকায় আরো একজন এসে মিষ্টির দোকান খুললো, তাহলে তখন আমরা তাকে কোন বাজারটা বলবো? ডুওপলি বাজার। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে বাজার আস্তে আস্তে প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। এবং তারপরে আমরা পড়ছি কি অলিগোপলি। অলিগোপলি বাজার। এখন অলিগোপলি বাজারের ক্ষেত্রে একটি দেখি যে ডুওপলিতে 2 জন বিক্রেতা থাকে এবং অলিগোপলিতে কিছু সংখ্যক থাকে, যেমন ধরো 5 থেকে 10 বা এরকম কিছু সংখ্যক বিক্রেতা থাকে। কিছু সংখ্যক বিক্রেতা থাকে এবং এই সকল বাজারের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ক্রেতা থাকে এবং তাদের ক্ষেত্রে দাম ও উৎপাদন সম্পর্কে একটি নির্ভরশীলতা থাকে। অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতা পরস্পর তাদের নিজেদের দাম, উৎপাদন, যোগান ইত্যাদি নিয়ে তারা নিজেদের প্রতি নির্ভরশীল হয়ে থাকে। দাম ও উৎপাদন এর নির্ভরশীলতা। তারপর আমরা আসি যে এই ক্ষেত্রে দাম নির্ধারণের ক্ষেত্রে বড় ফার্মগুলো প্রাধান্য পায়। মানে হচ্ছে যে আগের কাহিনী যে যদি যার মুলুকতারের মতো, যে যার ফার্মটা যত বড় হবে তিনি বলবে যে না এই দামে তোমরা পণ্যটাকে বিক্রি করো, তাহলে হচ্ছে যে বড় ফার্ম দাম নির্ধারণ করে। তারপর আর একটি বৈশিষ্ট্য আছে, সেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট এবং এই সময়ের জন্য সেটা অনেক অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে যে চাহিদা রেখার অনিশ্চিত প্রকৃতি। অনিশ্চিত প্রকৃতি। এখন চাহিদা রেখার অনিশ্চিত প্রকৃতিটা কিভাবে সৃষ্টি হয়? দেখো যে আমরা এখন যে স্যানিটারি দ্রব্যগুলোকে ব্যবহার করছি, যেমন বিভিন্ন ধরনের হাত মোছার টিস্যু, তারপরে বিভিন্ন হেক্সোসল বা হ্যান্ড স্যানিটাইজার, এগুলো হচ্ছে এই অলিগোপলি বাজারের অন্যতম একটি বৈশিষ্ট্য। এখন এই ধরনের বাজারে এগুলো কিন্তু কয়েকটি প্রতিষ্ঠানে তৈরি করে থাকে এবং সবাইকে সেটার যোগান দিয়ে থাকে এবং তারা সবাই মিলে একটি দাম নির্ধারণ করে। এখন চাহিদা রেখার অনিশ্চিত প্রকৃতি। এখন এই দ্রব্যগুলো কিন্তু হুট করে দাম বেড়ে গেছে। কেন? এর কারণ হচ্ছে এটার চাহিদা হুট করে বেড়ে গেছে। এই যে চাহিদা রেখার অনিশ্চিত একটা প্রকৃতি তারা গ্রহণ করতে
বুঝতে পেরেছে যে এই যে চাহিদা রেখাটা হুট করে যখন বেড়ে যায় তখন তারা সেটাকে তখন তারা সেই অনুযায়ী যোগান দিতে পারে, এবং আবার যখন কমে যায় তখন তারা আবার যোগানটা কমিয়ে ফেলে। এর মানে হচ্ছে যে চাহিদা রেখা তাদের প্রতিষ্ঠানের জন্য সবসময় অনিশ্চিত থাকে, এবং বিভিন্ন সময়ে সময়ে এই প্রকৃতির চাহিদা রেখাটা কখনো বাড়ে কিংবা কখনো কমে যায়। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিপাক্ষিক একচেটিয়া বাজারের ক্ষেত্রে। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলতে বোঝায়, আমরা একচেটিয়া বাজারের ক্ষেত্রে কি পড়েছিলাম মনে আছে? একচেটিয়া বাজারে পড়েছিলাম যে আমরা একজন বিক্রেতা থাকে। এখন দ্বিপাক্ষিক একচেটিয়া মানে হচ্ছে দ্বিপাক্ষিক মানে হচ্ছে দুই পক্ষ, অর্থাৎ একজন ক্রেতা এবং অন্য সাইডে একজন বিক্রেতা। এই একজন ক্রেতা এবং একজন বিক্রেতার মধ্যে যে পারস্পরিক বাজারটা সংঘটিত হয় সেটা হচ্ছে আমাদের দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। যেমন ধরো কোনো দেশ অন্য একটা দেশকে বললো যে তোমরা এই জাহাজটি তৈরি করো, কিংবা তোমরা এই দ্রব্যটা উৎপাদন করে আমাদেরকে সাপ্লাই দাও। এখন অন্য কোনো দেশ কিন্তু তাদেরকে বলবে না, কিন্তু ধরো বাংলাদেশি চীনকে বললো যে একটি জাহাজ তৈরি করে দিতে, তাহলে তাদের মধ্যে কিন্তু একজন ক্রেতা রয়েছেন এবং একজনই বিক্রেতা রয়েছেন। অন্য কোনো দেশ এসে কিন্তু বলবে না যে আমাকেও দাও। তাহলে এটাই হচ্ছে আমাদের দ্বিপাক্ষিক একচেটিয়া, অর্থাৎ দুই পক্ষ থেকেই একজন ক্রেতা এবং একজন বিক্রেতা বিদ্যমান থাকে। তারপর হচ্ছে আমাদের মনোপস্থি বাজার। তারপর হচ্ছে আমাদের মনোপস্থি বাজার। এখন মনোপস্থি বাজারের ক্ষেত্রে মূলত আমরা দেখি যে এই বাজারের আমরা মনোপলিতে দেখেছিলাম একজন বিক্রেতা থাকে, এবং মনোপস্থি বাজারের ক্ষেত্রে একজন ক্রেতা থাকে এবং বহু সংখ্যক বিক্রেতা থাকে। অর্থাৎ ধরো যে আখ চাষিরা এখন যারা আখ উৎপাদন করে এবং তারা কি করবে, তার একটি অঞ্চলে যেমন ধরো আখ উৎপাদন করলো এবং ওই অঞ্চলে একটি মাত্র চিনির কারখানা রয়েছে, তাহলে ওই সকল আখ চাষি থেকে একটি মাত্র কারখানা তাদের আখগুলোকে কিনে নিবে না। অর্থাৎ এত সংখ্যক বিক্রেতা থেকে তারা একটি কোম্পানি সকল আখ কিনে নিচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, একজন ক্রেতা থাকলো এবং অনেকজন বিক্রেতা থাকবে এই ধরনের বাজারের ক্ষেত্রে। এবং ডুওপস্থিতে কি হয়, ডুওপস্থিতে সেম কাহিনী, তখন দুইজন বিক্রেতা থাকে এবং দুইজন ক্রেতা থাকে এবং বহু সংখ্যক বিক্রেতা থাকে। তাহলে বন্ধুরা এরপর তোমরা ছোট্ট করে একটি প্রশ্নের উত্তর দিয়ে ফেলো, সেটা হচ্ছে আমাদের কোন বাজারে একজন ক্রেতা থাকে। খুব দ্রুত উত্তরটা দিয়ে ফেলো যে কোন বাজারে একজন ক্রেতা থাকে। তোমরা বাংলাদেশের ফলমূলের নাম সবগুলো নিয়ে এসেছো, লিচু, পাট, আখ, তুলা, আনিকা লটকন নিয়ে এসেছে। আচ্ছা, তাহলে নাইমুর বলেছে এ, জুয়েল, তারপরে সীমান্ত রাজ শিমু বলছে বি, একজন ক্রেতা থাকে অর্থাৎ একজন কিনবে। তোমরা কিন্তু ভালো করে পড়ে নাও, কোন বাজারে একজন ক্রেতা থাকে অর্থাৎ একজন দ্রব্যটাকে কিনবে। বেশি সংখ্যকের ভুল হয়েছে, সীমান্ত রাজ শিমুরই একমাত্র, আমি এতক্ষণের মধ্যে শুধুমাত্র সীমান্ত রাজ শিমু ওরই দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, বি হবে উত্তরটা।
সেটা হচ্ছে যে মনোপসলি বাজার, অর্থাৎ একজন বিক্রেতা থাকবে এবং অনেক সংখ্যক ক্রেতা থাকবে। ভেরি গুড, আমি অনেকগুলো উত্তর পেয়ে গেছি। আচ্ছা বন্ধুরা, আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সবগুলো বাজার পড়েছি এবং এই কয়েকটা টপিক আমরা পড়েছি। আজকের ক্লাসটা আসলে রোজা রাখার কারণে আমি এখন করতে পারছি না, তো পরবর্তী ক্লাসে আমরা বাকি টপিকগুলো পড়ে ফেলবো ইনশাল্লাহ। এবং তোমরা সবাই আবারও ক্লাসটিতে চলে আসবে, পরবর্তী ক্লাসের সময়টা জানিয়ে দেওয়া হবে। এবং আজকে আমি একটু পরে, এখন 2টা বাজে, আমি 4টার দিকে তোমাদেরকে ডক লিংকটা দিয়ে দিচ্ছি, তোমরা পরীক্ষাটা দিয়ে দিও। এবং পরবর্তী ক্লাসে আমরা কি পড়বো, পরবর্তী ক্লাসে আমরা এই টপিকগুলো পড়বো। এই টপিকগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়বো। এবং আমরা তোমরা অনেকে আমাকে অধ্যায় 3-এরও টেস্ট পেপার সলভ করতে বলেছিলে, এজন্য পরবর্তী ক্লাসে আমরা এই টপিকগুলো ক্লোজ করে তারপর আমরা অধ্যায় 3 এবং অধ্যায় 4-এর টেস্ট পেপার সলভ করব। এবং আরো একটি ঘোষণা আছে, সেটা হচ্ছে যে তোমরা সবাই আমাদের রবি টেন্নির স্কুলের ক্লাসরুম গ্রুপটাতে জয়েন করে ফেলবে। তোমাদেরকে প্রতিদিন আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেটা থেকে তোমরা যে নোটটা করো সেটা অবশ্যই ক্লাসরুম গ্রুপটাতে শেয়ার করবে। এবং এর মাধ্যমে কি হবে, তোমরা সবাই কিন্তু আমাদের রবি 10 মিনিট স্কুল অ্যাপের একটি অংশ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা সবাই অনেক ভালো থেকো এবং পরবর্তী ক্লাসে আমরা আশা করছি এই টপিকগুলোকে পড়তে পারবো এবং টেস্ট পেপার সলভ করে ফেলবো। এবং আজকে 4টায় আমরা পরীক্ষাটা শুরু করে ফেলবো। ধন্যবাদ।